প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্লাসটা শুরু করতে 10-15 মিনিট দেরি হয়ে গেল। কারণ একটু টেকনিক্যাল সমস্যা, কিছুই নয়। তো আজকের ক্লাসে যারা উপস্থিত আছেন, অনেকে উপস্থিত আছেন দেখতে পাচ্ছি, আর অনেকে জয়েন হচ্ছেন। সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আমরা আজকে মূলত সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রিলিমিনারি প্রস্তুতি বিষয়ে যে নিয়োগ হবে, এখানে আমরা এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে সে বিষয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে আহ বলতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কাইন্ডলি সেটা এখানে একটা চ্যাট বক্স আছে, সেখানে করতে পারেন, অথবা আহ, আপনারা উম, আপনাদের এখানে যারা লাইভে এই ইয়াটা দেখছেন, তারা লাইভে কমেন্ট সেকশনে অ্যান্সার করতে পারেন। তো যারা ক্লাস করছেন সবাইকে স্বাগত। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমাদের পরিচয় দেওয়ার আগে যেটা, যে আজকের যে ওয়েবিনার, সেই ওয়েবিনার আয়োজক নার্সিং স্পেশাল জব প্রোগ্রাম। মূলত নার্সিং কে পেশা হিসেবে যারা গ্রহণ করতে চান এবং নার্সিং অলরেডি কমপ্লিট এটা করেছেন, এখন আপনারা চাচ্ছেন সরকারি চাকরি করতে, সেজন্য এই নার্সিং স্পেশাল জব প্রোগ্রামটা আপনাদের জন্য হতে পারে একটা দারুণ প্ল্যাটফর্ম। কারণ এখানে আপনাদেরকে নার্সিং পেশাতে যুক্ত করানোর জন্য, যে বিশেষ করে সরকারি জব গুলোতে, সরকারি নার্সিং এর পেশাগুলোতে আপনাদেরকে যুক্ত করানোর জন্য যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে আপনাদের কিভাবে প্রস্তুতি নিলে আপনারা একটা ভালো ফলাফল নিয়ে সাফল্যের সাথে জব পাবেন, সেটাই এখানে মূলত আলোচ্য বিষয়। বা এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে সঠিক গাইডলাইন আপনাদের জন্য একটা বিশাল ব্যাপার হতে পারে। কারণ আপনি যদি সঠিক গাইডলাইন না পান, অনেক অনেক ট্যালেন্ট সঠিক গাইডলাইনের অভাবে আহ, শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবেই জব পায় না, অনেক ট্যালেন্ট। হুম। তো প্রকৃতি একজনের ইয়ে করেছেন, প্রকৃতি প্রত্যয় সম্পর্কে ভালোভাবে ধারণা ধারণা চাই মামুন। সবই হবে, আস্তে আস্তে সবই হবে, একটা একটা করে সবই হবে। ওকে। এখানে যেহেতু আপনারা আসছেন, এখানে বাংলার যে সবকিছু যা যা বিষয় আছে সবগুলোই আমি আপনাদেরকে আহ, সমাধান করে দিব। শুধু আপনাদের ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। ওকে। এক আমি তো একসাথে সবকিছু শেখাতে পারবো না, আর একসাথে আপনারা সবকিছু নিতেও পারবেন না। তো আহ, আপনাদেরকে সহজভাবে সবকিছু ইয়ে করতে গেলে একটা আহ, ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। তো প্রথমে ক্লাসে অনেক বকর বকর করলাম, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মেহেদি হাসান, বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, 34 বিসিএস। এবং আমার পদবি প্রভাষক, বাংলা বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। আহ, আমি বান্দরবানের ছেলে, এই জন্য আমার বান্দরবানে পোস্টিং। হ্যাঁ, আপনারা আবার ভাবেন না যে আমাকে পানিশমেন্ট পোস্টিং দিয়ে আহ, দেয়া হয়েছে। তো ছবিতে যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, সেটা আমার বাসার পেছনের নদী, বাসার পেছনের পাহাড়। তো আহ যদি কখনো আসেন, দেখে যেতে পারেন, আমার বাসায় দাওয়াত থাকলো আপনাদের। তো যা বলছিলাম যে আমি 34 বিসিএস এর মাধ্যমে 2016 সালে
বান্দরবান সরকারি কলেজে জয়েন করি। এখানে যারা সরকারি চাকরির একটা বিশেষ ইয়ে হচ্ছে যে আপনি শুধুমাত্র আহ প্রশাসন এবং পুলিশ বাদে, হ্যাঁ, প্রশাসন এবং পুলিশ বাদে আর কয়েকটা ছোট ছোট পোস্ট আছে, ওগুলা বাদে আপনি আপনার নিজ জেলাতে পোস্টিং নিতে পারেন। আপনি নিজ জেলাতে পোস্টিং নিলে খুব আরামে একটা চাকরি করতে পারবেন। আমি বান্দরবানে থাকি। আমার সবচেয়ে বড় যে জিনিসটা আত্মীয় স্বজন সবার সাথে আমার কমিউনিকেট হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি একটা সুন্দর জায়গাতে আছি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলাতে আছি। প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলা হয় যে এই বান্দরবানের নিচে সব। তো আমার আমিও ব্যক্তিগতভাবে বান্দরবানের বাইরে আমার ভালো লাগে না। তো এই জন্য আমি বান্দরবানেই থাকি। তো তার আপনারা যারা কখনো বান্দরবান আসলে আমার সাথে বান্দরবান সরকারি কলেজে দেখা করতে পারেন। আহ মামুন, বান্দরবান সুন্দর জায়গা, বারবার যেতে চাই। আমি নার্সিং সেক্টরের না, না আমি ভাই নার্সিং সেক্টরের না, আমি এডুকেশন ক্যাডারের একজন শিক্ষক। আপনাদেরকে আমি শুধু বাংলাটা পড়াবো। এখানে নার্সিং এর যে বিষয়গুলো আছে সেগুলো পড়াবে আপনাদের ওই বিষয়ের শিক্ষক। ঠিক আছে? এখানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা টিচার দেয়া আছে। তো যেটা বলছিলাম যে আপনাদের যে যে পরীক্ষার যে চাকরিটা হবে সেখানে কিন্তু শুধু যে আপনাদের নার্সিং থেকে প্রশ্ন হবে এমন না। আপনাদের বাংলা থেকে প্রশ্ন হবে, ইংরেজি থেকে প্রশ্ন হবে, সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন হবে। তো এই প্রশ্নগুলো আপনাদেরকে ওখানে উত্তর দিতে হবে। আপনাদের এখানে পার্থক্যটা তৈরি করবে এই বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। কেন পার্থক্য তৈরি করবে? কারণ আপনি নার্সিং নিয়ে পড়ছেন, বাকিরা সবাই নার্সিং নিয়ে পড়ছে। ওকে, এখন আহ, ওই প্রশ্নগুলো যেগুলো দিবে নার্সিং বিষয় সেগুলো সবাই একই রকম পারবে, কিন্তু পার্থক্যটা তৈরি হবে বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজে। কারণ এগুলো আপনারা পড়েন নাই এত বছর, অনেকদিন আগে হয়তো বা ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আপনারা পড়ছেন। হুম। তো ও ওটার জন্য আপনাদের এগুলো পড়েছিলেন, এখন আর এত কিছু এখন হয়তো বা এগুলা মনে নাই। এখন আপনাদেরকে এগুলো আবার নতুন করে পড়তে হবে, এবং শুধু নতুন করে পড়লে হবে না, এগুলো আপনাদেরকে আরো অনেক বেশি গভীরে গিয়ে পড়তে হবে। কারণ আগে হয়তো আপনারা পরীক্ষা দিয়েছিলেন পুরো বাংলাদেশ থেকে আপনার 10,000 15,000 নার্সিং স্টুডেন্ট নেওয়া হবে সেটার জন্য পরীক্ষা দিয়েছেন। কিন্তু এখন দেখা যাবে যে কি মাত্র 300 400 500 পরীক্ষা ইয়াতে মানে সিটের জন্য বা পোস্টের জন্য আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো এখানে আরো কম্পিটিশনটা আরো অনেক বেশি বেড়ে গেছে। তাই আপনাকে মনে রাখতে হবে যে একটা সেক্টরের যে আহ, যে সেক্টরের যে টিচার সে আপনাকে অনেক ভালো করে পড়াইতে পারবে। কারণ আমাকে যদি নার্সিং পড়াইতে বলেন আমি নার্সিং এর বিষয় পড়াইতে পারবো না। আমি বাংলার টিচার, আমি বাংলায় আপনাদেরকে ভালো করে পড়াইতে পারবো। আহ তো এই হচ্ছে আমার পরিচয়। তো আমাদের প্রথমে আমরা এখানে একটু আপনাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। আপনাদের নার্সিং এর সিলেবাস নিয়ে আপনাদের এর ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এখানে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। আর যারা ইয়াতে আপনার লাইভে এই ইয়াটা দেখছেন তারা লাইভে প্রশ্ন করতে পারেন। তো এর ভিতরে আমি একটু জিনিস আমার একটা মেকানিজম সেট আপ করে নিই। তো সিলেবাস নিয়ে আলোচনাতে প্রথমে আপনাদের মনে রাখতে হবে যে এখন আপনাদের একটা খুব লাকিলি একটা বিষয় আপনাদের প্রত্যেক পরীক্ষাতে দেখা যাচ্ছে, আপনাদের একটা নিজস্ব সিলেবাস দিয়ে দিচ্ছে পরীক্ষার জন্য যে কোন পরীক্ষায় কি কি পড়তে হবে। আমরা যে সময় বিসিএস পরীক্ষা দিয়েছি তখন আমাদেরকে বলা হয়েছে আকাশ থেকে মাটিতে যা আছে সব করতে হবে। হ্যাঁ, তখন আমাদের আমরা কি করছি, আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে স্টাডি করেছি, এবং সেই প্রশ্নগুলো স্টাডি করে আমরা একটা প্যাটার্ন বের করার চেষ্টা করেছি। সে প্যাটার্ন বের করে তারপর আমরা ওভাবে প্রস্তুতি নিয়েছি। তারপরও লাক ভালো থাকলে কমন পড়তো, লাক ভালো না থাকলে কমন পড়তো না। যেমন লাক ভালো থাকলে কেমন কমন পড়ে, এই যেমন একটা প্রশ্ন আসছিল আমার বিসিএস পরীক্ষার সময় যে প্রান্তিক লেক কোন জেলায় অবস্থিত। হুম।
তো প্রান্তিক লেক আমার বান্দরবানেই অবস্থিত, আমার বাসার থেকে 5-7 কিলোমিটার দূরে। তো এটা আমি জানি, এটা অনেকেই জানতো না। হ্যাঁ, তো আমি লাকিলি আমি উত্তরটা পারছি, দিয়ে দিছি। আবার দেখেন, আরেকটা আনলাকি কিরকম, অনেক সময় কপালও খারাপ হয়। আমি চিটং এ থাকতাম ফরেস্ট গেট বন গবেষণা কেন্দ্রের পাশেই। ওখানে একবার আরেকটা প্রশ্ন আসছে যে কি, বন গবেষণা কেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত, আমি অথচ ওইখানে থাকি, আমি উত্তরটা মনে করতে পারতেছি না। ওই আমি জানতাম যে এটা ফরেস্ট্রি ফরেস্ট্রি, এতটুকুই মনে হতো, বন গবেষণা কেন্দ্র আর আমার মনে নেই। তো এই হচ্ছে আমাদের লাভ। তো যাই হোক, সিলেবাসটা যেহেতু এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা এই সিলেবাস নিয়ে অনেক বেশি ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু স্টাডি করেন, তাহলে আরো বেশি ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। তো আহ, আহ, যারা এই লাইভ দেখছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন, সেটা যদি একটু বলতেন, তাহলে আসলে আমাদের পক্ষে আপনাদের এটা বোঝার সুবিধা হইতো আর কি, যে আমরা কোথা থেকে কিভাবে লাইভ দেখতেছে, কে লাইভ দেখতেছে। হ্যাঁ, এমনিতে তো ট্র্যাক করা যায় না। তাহলে আপনাদের মাধ্যমে আমরা অন্তত এটা বের করতে পারতাম যে আপনারা কোথায় আছেন। তো যা বলছিলাম, সিলেবাস নিয়ে আলোচনায় আমরা প্রথমে দেখি যে প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসের প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে দেখা যাচ্ছে আপনাদের বাংলা থাকবে 20 নাম্বার, ইংরেজি থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার, এবং নার্সিং যে টেকনিক্যাল সেখান থেকে থাকবে 40 নাম্বার। ওকে। তো দেখেন, এই নাম্বারিং প্যাটার্নে আপনারা একটু খেয়াল করেন যে আহ, আছে, সেই প্যাটার্নে দেখা যাচ্ছে আপনাদের বাংলা থাকবে। লাইভে অনেকে কমেন্ট করেছেন, এর ভিতরে মাহবুব হাসান, মাহবুব হাসান লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মল্লিকা বড়ুয়া, আমার বাসা রাঙ্গামাটি স্যার, বান্দরবান অনেক সুন্দর জায়গা, আমি গিয়েছি। ধন্যবাদ মল্লিকা। কোহিনুর আক্তার চট্টগ্রাম থেকে, কোহিনুর আক্তার। তারপরে রাজিয়া বিনতে আব্দুর রাজ্জাক, রাজিয়া বিনতে আব্দুর রাজ্জাক পঞ্চগড় থেকে। ওয়াও, একদম পুরো বাংলাদেশের আরেক মাথা থেকে। তারপরে আব্দুল্লাহ হিল বাকি, ধানমন্ডি 15 ঢাকা, থ্যাংক ইউ। আয়াত করিম জিমা, আসসালামু আলাইকুম স্যার, আমি সিলেট থেকে। বাহ। তারপরে তানজিনা তনি বরগুনা থেকে, দীপ্তি রয় ঢাকা থেকে, নিপা পোদ্দার খুলনা থেকে, মিসবা শেখ, আসসালামু আলাইকুম মিসবা শেখ, কোথা থেকে এটা বলে না। ওয়ালাইকুম আসসালাম মিসবা শেখ। আর মোহাম্মদ নজরুল ইসলাম সাগর, আমি খুলনা থেকে। ওয়াও। তারপর মোশাররফ হোসেন ঢাকা ধানমন্ডি থেকে। ওয়াও। মেহজাবিন স্বর্ণা, আমি ফরিদপুর থেকে দেখতেছি, দেখতাছি। আচ্ছা, আমার কিন্তু আমার দাদা বাড়ি কিন্তু মাদারীপুর। হ্যাঁ, আমি আমার বাবা মা দুজনেই মাদারীপুরের। আমি মাদারীপুর, আমার বাবা এখানে আর্মিতে ছিল, তো বান্দরবানে থাকা অবস্থায় রিটায়ারমেন্টে যায়। তো বান্দরবানের থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই, আর উনি এখান থেকে যায়নি আর কি, এখানে জায়গাটা ভালো লেগে যায়, এখানে আমরা, এখানে আমার জন্ম, এখানে আমার বড় হয়ে ওঠা। তো মাদারীপুর যাওয়া আসা হয়। তা মেহজাবিন স্বর্ণা, কোনোদিন ফরিদপুর উপর দিয়ে যাওয়া আসা করলে, যদি আল্লাহ দেখা দেয় তাহলে দেখা করবো আর কি। আফসানা খাতুন, জাহিদ হাসান দিনাজপুর থেকে, টাঙ্গাইল থেকে জাহিদ হাসান, যশোর থেকে আফসানা খাতুন, সুইটি দিনাজপুর, মোহাম্মদ শারমিন। যাই হোক, জাহিদ মোহাম্মদ চিটাগাং থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন। এ পর্যন্ত লাইভে দেখা যাচ্ছে যে প্রায় 43 জন লাইভে দেখতেছেন। সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন। তো আমি যেটা বলছিলাম, আমাদের যে সিলেবাস নিয়ে আলোচনা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমাদের বাংলা থেকে 20 নাম্বার, ইংরেজি থেকে 20 নাম্বার। ওকে। তারপর সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, এই 3 20 কত হলো, 3 20 60 নাম্বার। এই 60 নাম্বারে কিন্তু আপনার খেতে দিবে। হ্যাঁ, আপনাকে খেলতে হবে এই 60 নাম্বারে। নার্সিং এর টেকনিক্যালের যে 40 নাম্বার, এটা আপনারা সবাই নার্সিং করছে, সবাই কম বেশি কি করতে পারবে, উত্তর দিতে পারবে। কিন্তু এই 3টা জিনিসে সবাই কিন্তু সমানভাবে উত্তর দিতে পারবে না। যার প্রিপারেশন যত ভালো হবে, যে যত টেকনিক্যালি পড়াশোনা করতে পারবে, সে তত ভালো রেজাল্ট করতে পারবে। ওকে। তো যা বলছিলাম, যে আমরা যদি এখন এই বাংলা
ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা জিনিসকে ভালোভাবে এ, পড়ি, তাহলে আমরা পরীক্ষাতে কিন্তু এগিয়ে থাকতে পারবো। আমি একটু 5 সেকেন্ডের জন্য একটু ব্রেক নিচ্ছি। আহ তো যেটা বলছিলাম যে আমাদের বাংলা এবং আহ, এই ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো আপনাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আমি আপনাদের সাথে আছি, আমি মেহেদী হাসান। আমি আপনাদেরকে শুধু বাংলার 20 নম্বরের প্রিপারেশনটাতে আপনাদেরকে সাহায্য করবো, কিভাবে আপনারা 20 নম্বরে একটা ভালো ইয়ে তৈরি করতে পারেন, রেজাল্ট তৈরি করতে পারেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে বাংলায় যে 20 মার্কস যেটা আছে, সেই 20 মার্কসের যে বিস্তারিত আমরা এখন একটু আলোচনা করব, কি কি আছে আমাদের এখানে। আমরা বিগত প্রশ্নগুলোর যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাচ্ছি যে 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ থেকে 1 নাম্বার, মধ্যযুগ থেকে 2 নাম্বার, আধুনিক যুগ থেকে 1 নাম্বার, মানে আমাদের এই তিনটা যুগ বিভাগ থেকে টোটাল দেখা যাচ্ছে কত, 4 নাম্বার। আপনার মনে রাখবেন, একটা নাম্বারও কিন্তু অনেক বিশাল কিছু। এই 4 নাম্বার আমি আপনাদেরকে ইনশাল্লাহ এমন ভাবে এই কয়েকটা জিনিস শেখাবো যে বাইরে থেকে কোনো কিছু আসবে না। ওকে, বিশেষ করে প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে আপনারা এখান থেকে 3 থেকে 4 নাম্বার একদম কনফার্ম পরীক্ষাতে পেয়ে যাবেন। 1 নাম্বারের জন্য অনেক সময় চাকরি হয় না, তাই একটা নাম্বারও অনেক বড় ব্যাপার। এরপরে দেখেন কি আছে, মেসেজ দিয়েছেন কতগুলো। আহ টাঙ্গাইল থেকে অনেকে চ্যাট বক্সে মেসেজ করেন, সবাই চ্যাট বক্সে। ওকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চ্যাট বক্সে মেসেজ করে রাখতে পারেন। আর আর যদি সরাসরি কথা বলে ইয়ে করতে চান, তাহলে এখানে যারা আহ, আহ, সরাসরি এখানে জুমে লাইভে আছেন, তারা আপনারা দেখবেন আপনাদের ওখানে একটা রিয়েকশন বাটন আছে, হ্যান্ড রাইজ অপশন আছে, সেই হ্যান্ড রাইজ অপশনটাতে ক্লিক করে হ্যান্ড রাইজ করলে আমি আপনাদেরকে সুযোগ দিব কথা বলার। এরপরে দেখেন সাহিত্যিক রচনাবলী। সাহিত্যিক ও রচনাবলীতে আমাদের দেখা যাচ্ছে গত বছর কোনো প্রশ্ন আসে নাই, এর আগের বছর দুইটা, এর আগের বছর দুইটা, এর আগের বছর 8টা প্রশ্ন আসছে, এর আগের বছর একটা আসছে। চরিত্র রচনা শ্রেণী উপশ্রেণী এখান থেকে আসে নাই, এর আগের বছরগুলোতে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে ছদ্মনাম উপাধি, এখান থেকে দেখা যাচ্ছে 3টা আসছে, এখান থেকে বাকিগুলো থেকে আসে নাই। তো এরপরে আসতেছে আমার যে পত্রিকা ও সাময়িকী। পত্রিকা ও সাময়িকী থেকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র 2023 সালে একটা প্রশ্ন আসছিল, বাকি আর কোনো প্রশ্ন আসেনি। আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সাহিত্য অংশে আমরা যদি 3টা যুগ সম্পর্কে ভালোভাবে এবং বিভিন্ন ছদ্মনাম এবং উপাধি সম্পর্কে যদি আমরা ধারণা পাই, তাহলে কি হবে, আহ, আহ, ভালো একটা প্রস্তুতি আমাদের হবে। এরপরে ব্যাকরণ অংশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণ অংশে 2024 সালে ভাষা, বর্ণ, ধ্বনি। ভাষা মানে ব্যাকরণ, সাধু ভাষা, চলিত ভাষা, বর্ণ, ধ্বনি, ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তন ইত্যাদি সবকিছু মিলিয়ে এখান থেকে দেখা যাচ্ছে মাত্র একটা প্রশ্ন আসছে। কিন্তু আমাদের শব্দ প্রয়োগ ও বাংলা ভাষার শব্দাবলী, এইটা মানে হচ্ছে যে আমাদের বাংলা ভোকাবুলারি। ওকে, বাংলা শব্দ ভান্ডার বা ভোকাবুলারি। ওকে, বাংলা ভোকাবুলারি থেকে প্রায় 5টা প্রশ্ন আসছে। থেকে কোনো প্রশ্ন আসে নাই, লিপি থেকে আসে নাই, পদ প্রয়োগ থেকে আসে নাই, কারক থেকে আসছে দুইটা, সমাস থেকে আসছে দুইটা, 3টা। এই একটা কথা আপনাদের বলে রাখি যে এই সমাস আপনাদেরকে ভালো করে সবসময় পড়তে হবে। সমাস থেকে আপনারা মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন সবসময় কমন পাবেন, একদম 100% গ্যারান্টি যে সমাস থেকে আপনারা কি একটা না একটা প্রশ্ন অবশ্যই পাবেন। তারপরে আছে আপনার দেখেন প্রত্যয়, এই যে প্রকৃতি প্রত্যয় নিয়ে কে যেন বারবার বলতেছিল, প্রকৃতি প্রত্যয় বুঝতে চাই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু গত বছর আসে নাই কোনো প্রশ্ন, এর আগের বছরও কোনো প্রশ্ন আসে নাই, এর আগের বছর 3টা আসছিল, এর আগের 2 বছরেও কোনো প্রশ্ন আসে নাই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রকৃতি প্রত্যয় এটা কি তেমন গুরুত্বপূর্ণ নয়।
ধ্বনি বিজ্ঞান এটা আমার তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই এখান থেকে তেমন প্রশ্ন আসেনি। তবে সমার্থক শব্দ থেকে আসছে, বিপরীত শব্দ থেকে আসছে, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন থেকে আসছে। এইগুলো আপনাদের দিবে না। এখানে দেখেন প্রকৃতি প্রত্যয় হচ্ছে অনেক ডেপথের একটা বিষয়। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় অনেক ডেপথের বিষয়, এগুলো হচ্ছে অনার্সে যারা পড়ে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমনিতে সাধারণত প্রকৃতি প্রত্যয় থেকে আমাদের এত এত কিছু গুরুত্বপূর্ণ না। আমি মনে করেন এখন বাংলার স্যার, আমি একটা বাংলা গবেষণা করতেছি, তখন আমাকে বুঝতে হবে একটা শব্দ কোথা থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো। এই জন্য আমাকে এটা ভালো করে বুঝতে হবে। কিন্তু আপনারা দেখেন আপনারা চাকরি করবেন কি, নার্সিং এর, তাই না? নার্সিং এ হয়তো বা একটা রিপোর্ট লিখতে হবে, একটা আহ, আহ, ইয়া কি প্রেসক্রিপশন লিখতে হবে, বা মনে করেন বিভিন্ন ইনস্ট্রাকশন লিখতে হবে, ইনস্ট্রাকশন পড়ে বুঝতে হবে। হ্যাঁ, বা কাউকে সহজ ভাষায় জিনিসগুলো বুঝায় বলতে হবে, তাই না? এর জন্য আপনার কি হবে, আপনার দেখা যাবে যে এই জন্য দেখেন আপনার শব্দ প্রয়োগে আপনার বেশি নাম্বারের প্রশ্ন আসছে। ঠিক আছে, সমাজ থেকে আসছে বেশি প্রশ্ন, বাগধারা থেকে প্রশ্ন আসছে, এক কথা থেকে প্রশ্ন আসছে। এই যে সব মিলে দেখা যাচ্ছে যে আপনাদের বাংলা শব্দ ভান্ডারের উপরে বেশি প্রশ্ন আসতেছে, তাই না? আপনারা শুধু একটু চিন্তা করেন যে আপনারা কি কাজ করবেন, সেটার উপরে কিন্তু আপনাদের অনেক কিছু নির্ভর করবে, তাই না? তারপরে এরপরে আসছে আমাদের দেখেন যে আমরা এখন এই সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই যে সাহিত্য অংশ আলোচনা করলাম। হ্যাঁ, সাহিত্য অংশ আমাদের তিনটা যুগ খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন ছদ্মনাম উপাধি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা শব্দ ভান্ডার টাইপ যেগুলো আছে, বিশেষ বিশেষ করে বিভিন্ন শব্দের প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্যের কোনো ভুল থাকা, ভাষা বর্ণ ধ্বনি। হ্যাঁ, এই ভাষা বর্ণ ধ্বনি এগুলা এগুলা আমার বানানের সাথে সম্পর্ক যুক্ত। সমাস আমার বানানের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু প্রকৃতি প্রত্যয়, ধ্বনি বিজ্ঞান এগুলো আমার অতটা গুরুত্বপূর্ণ না। সমার্থক শব্দ আমার গুরুত্বপূর্ণ, বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। দেখেন বিরাম চিহ্ন থেকেও প্রশ্ন আসছে। কেন বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসছে? কারণ হচ্ছে বিরাম চিহ্ন আপনার সরি, বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আসে নাই, কারণ বিরাম চিহ্ন আমরা আপনারা যে ইনস্ট্রাকশন ব্যবহার করবেন এখানে সর্বোচ্চ দাড়ি কমার ব্যবহার, আর এগুলো খুব প্রাইমারি লেভেলের একটা ইয়ে, তাই এখান থেকে কোনো প্রশ্ন আসেই নাই। এখন আসেন আমরা আলোচনা করব সাজেশন নিয়ে। সবাই বলে যে আমরা বাংলাতে কিভাবে ভালো একটা পরীক্ষা দিতে পারি, বাংলাতে কিভাবে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি, এই সাজেশন সবাই চায়। হ্যাঁ, তো সবার কথা, বাংলাতে ভালো করতে গেলে আমি প্রথমে আপনাদেরকে যে পরামর্শটা দিব, আপনাদেরকে পড়তে হবে। আপনারা বাংলায় ভালো রেজাল্ট করতে চাইলে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে, আমি আপনাদেরকে নোট বলতেছি, আপনারা এগুলো লেখেন। নিয়মিত পত্রিকা পড়তে হবে। বাংলাতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কি, নিয়মিত পত্রিকা পড়া। তো আপনারা কে কে নিয়মিত পত্রিকা পড়েন দেখেন, দিয়ে একটু কমেন্ট করেন তো দেখি। কে কে নিয়মিত পত্রিকা পড়েন, কোন পত্রিকা পড়েন লেখেন। কে কে নিয়মিত পত্রিকা পড়েন লেখেন দেখি। যারা লাইভ দেখতেছেন তারা বলেন। কেউ লিখতেছেন না, মানে আপনারা পত্রিকা পড়েন না। ঠিক আছে ভাই, পত্রিকা পড়তে হবে। কি পত্রিকা পড়বেন সেটা আমি বলবো না, আপনার যে কোনো একটা পত্রিকা নিয়মিত পড়তে হবে। হ্যাঁ, স্যার পড়া হয় না, জাহিদ হাসান। কেন ভাই পড়া হয় না কেন? মানুষ তো এমনিতেই, একজন মানুষ তো দুনিয়ার খোঁজ খবর রাখার জন্য তো পত্রিকা পড়বে। এখন অবশ্য যেভাবে অনলাইন ইউটিউব ফেসবুক লাইভ আসছে, এগুলো আপনারা পত্রিকা পড়েন না, তা আমরা এতটা আপডেট ছিলাম না ভাই। একজন আমাদের প্রতিদিন পত্রিকা পড়ে দুনিয়ার খোঁজ খবর রাখতাম। আমরা যে পত্রিকা পড়তাম না, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম, বলতাম যে এটা কোন এলিয়ান, কোন জায়গা থেকে আসছে। পত্রিকা আপনাদের পড়তে হবে। এটা আপনাদের চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টোটকা। পত্রিকা প্রতিদিন পড়তে হবে, যে কোনো পত্রিকা, যে পত্রিকা ভালো লাগে আপনি সেই পত্রিকা পড়েন। আপনার যদি মনে হয় যে আপনি প্রথম আলো পড়বেন,
প্রথম আলো পড়েন। আপনার যদি মনে হয় যে আপনার নয়া দিগন্ত পড়বেন, নয়া দিগন্ত পড়েন। মানব জীবন পড়তে চাইলে মানব জীবন পড়েন। আপনি যদি ম্যাচে থাকেন, ম্যাচে সবাই মিলে একটা পত্রিকা রাখেন। হ্যাঁ। বা আপনি যদি ম্যাচে না থাকেন, একা একা বাসায় থাকেন বা ফ্যামিলির সাথে থাকেন, তখন আপনি প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত দুইটা তিনটা পত্রিকা কিনেন, অন্তত শুক্রবারের পত্রিকাটা কিনেন। ঠিক আছে। আপনারা একটা কিছু ইয়া করেন যে কি, আমি দেখছি চাকরি পরীক্ষার ইয়েতে আপনারা কি করেন, কয়েকটা জিনিস করেন যে কি, এক নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স কিনেন। কারেন্ট অ্যাফেয়ার্স কে কে কিনেন বলেন তো? কারেন্ট অ্যাফেয়ার্স কে কে কিনেন? আমার মনে হয় যে এখানে যারা লাইভ দেখতেছেন সবাই কারেন্ট অ্যাফেয়ার্স কিনেন। আমি বলতেছি না যে কারেন্ট অ্যাফেয়ার্স খারাপ। আমি বলতে চাচ্ছি যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স করে আপনার কি হবে না, আহ, মানে লাভ হবে না। কারণ আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া আপনার কি হবে, এখন পড়ছেন একটু পরে ভুলে যাবেন। কিন্তু আপনি যখন পত্রিকায় একটা নিউজ ডিটেইলস ঘটনা অনুসরণ করবেন, একটা যখন পত্রিকার কিছু আপনি কলাম পড়বেন। ঠিক আছে। কলাম মানে হচ্ছে যে সম্পাদকীয় কলাম, উপসম্পাদকীয় কলাম, বিভিন্ন ফিচার গুলা যখন পড়বেন। ঠিক আছে। এই ফিচার গুলো যখন পড়বেন, এইগুলো আপনার ভিতরে ইনফরমেশন গুলো কি হয়ে যাবে, একদম গেঁথে যাবে। আপনি এগুলো কখনোই কি ভুলতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন ঠিক আছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে দেন না ভাই। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে গেলে আপনি ধরা খাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে এই পর্যন্ত কেউ চাকরি পায় নাই। আপনাকে নিয়মিত পত্রিকা পড়েন, পারলে প্রতিদিন 10 টাকা 12 টাকা করে একটা ইনভেস্টমেন্ট করেন। একটা এই 10 টাকাটা আপনার কি ইনভেস্টমেন্ট, এটা কিন্তু কোনো কি না, খরচ না। যে যে নিউজ গুলো আপনি পত্রিকাতে আপনার চাকরির সাথে উপযুক্ত, আপনাদের তো একটা সিলেবাস দিয়ে দিছে, সিলেবাস ধরে যে যে নিউজ গুলো আপনার চাকরির পরীক্ষার সাথে উপযুক্ত মিলে, সেই জিনিসগুলো আপনি প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করেন। যেমন এখানে প্রত্যেকটা পত্রিকাতে একটা শিক্ষা পাতা থাকে, তাই না? শিক্ষা পাতা থাকে, সেখানে বিভিন্ন একদম 5 6 7 5 to 12 সবার কি থাকে, বিভিন্ন টপিকস এর উপরে আলোচনা থাকে। এগুলো একটু পড়বেন। আপনি ক্লাস 5 এরও বই থেকে অনেক প্রশ্ন আসে। আপনার ক্লাস এই যে যে চাকরি পরীক্ষায় আপনার ক্লাস 5 এর বই থেকে প্রশ্ন আসে। আপনি ওগুলো একটু চোখ বুলাবেন, দেখবেন প্রতিদিন একটু একটু করে দেখবেন, দেখবেন যে আপনার এক বছরে অনেক প্রিপারেশন হয়ে গেছে, বা 1 মাসে অনেক প্রিপারেশন হয়ে গেছে। ওকে। তো যাই হোক, যারা পত্রিকা পড়েন না, আজকে থেকে না, আজকে তো আর পত্রিকা পাবেন না, কালকে থেকে সকালে গিয়ে পত্রিকা একটা করে কেনার অভ্যাস গড়ে তুলেন। এখানে সম্পাদকীয় কলাম থাকে, উপসম্পাদকীয় কলাম থাকে। এই দুইটা জিনিস আপনারা পড়বেন। ওকে। তারপর এখানে শিক্ষা পাতা থাকে একটা, সেই শিক্ষা পাতাতে চোখ বুলাবেন বিভিন্ন ইংরেজি, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে যে আপনার ওখানে বিভিন্ন গণিত। হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন আইসিটি বিষয়ক, গণিত বিষয়ক, সমাজ বিজ্ঞান বিষয়ক, এরকম অনেক ইতিহাস বিষয়ক অনেক অনেক ইনফরমেশন ওখানে থাকে। এগুলো একটু চোখ বলাবেন প্রতিদিন। হ্যাঁ। তাহলে দেখবেন যে আপনার অনেক ভালো একটা প্রস্তুতি হচ্ছে। তো এখন আসেন আমরা, আমি আপনাদের তো ওভারঅল কিছু সাজেশন দিলাম কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এখন বাংলাতে শুধু ভালো করার জন্য আমরা কি কি বিষয় দেখব, বা কি কি বিষয় আমরা গুরুত্ব দিব, সেটা আমি বলি। প্রথমে বলি যে পত্রিকাতে প্রতি শুক্রবার দিন একটা কি থাকে, সাহিত্য পাতা থাকে। এই সাহিত্য পাতাটা আপনারা নিয়মিত পড়বেন। হ্যাঁ। সাহিত্য পাতা নিয়মিত পড়বেন, সাহিত্য পাতা পড়লে এখানে অনেক কিছু জানতে পারবেন। তারপর থাকবে যে কি দেখবেন, প্রতিদিনই দেখবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু সংবাদ। হ্যাঁ। বিভিন্ন কবি সাহিত্যিকের মৃত্যু সংবাদ থাকে। আজকে অমুকের এততম মৃত্যুবার্ষিকী। হ্যাঁ। আজকে অমুকের এততম জন্মবার্ষিকী, তিনি এই এই কবিতা লিখেছিলেন, এই ইয়া করেছিলেন। ওগুলা পড়লে আপনার বাংলার অনেক ইয়া হয়ে যাবে। কি বলে, প্রিপারেশন হয়ে যাবে। আহ, আচ্ছা, এখানে মেজবা শেখ লিখছেন কিনছি কিন্তু কয়বার কিন্তু পড়া হয় না। ভাই একবার দুইবার কিনলে তো হবে? আপনি প্রতিদিন কিনবেন, আপনার প্রথমবার পেপার নিয়ে হাতে নিয়েই তো আপনি পুরোটা পড়ে ফেলতে পারবেন। একটা পেপার যেটা আছে পুরোটা পড়তে গেলে আপনার ডেইলি 3 থেকে 4 ঘন্টা লাগবে, 3 4 ঘন্টা সময় দিবেন না। আপনি পত্রিকাটা নিবেন, সর্বোচ্চ 40 মিনিট সময় এখানে ব্যয় করবেন। 40 মিনিট সময় বের করে পত্রিকা যা পড়া পড়ে ওইটা ফেলে রাখবেন। ওকে। আর যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার থাকে, সেটা পেপার কাটিং করে কোনো একটা গাইড বই বা একটা ফাইলে রেখে দিতে পারেন। এটাই হচ্ছে কাজ।
এখন আসেন বাংলা সাহিত্যের আমরা যেসব বিষয়গুলো পড়বো ভালো করে, সাজেশন আপনাদেরকে তো প্রথমে বলছি। প্রথমে 1 নাম্বার সাজেশন হচ্ছে যে কি, আপনাদের সাহিত্যের যুগ বিভাগ, সাহিত্যের যুগ বিভাগ নিয়ে ভালো করে ধারণা থাকতে হবে। আমাদের সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা সাহিত্যকে 3টা যুগে ভাগ করা হয়েছে। এই 3টা যুগ কি কি? 3টা যুগ হচ্ছে, প্রথমে 1 নাম্বারে প্রাচীন যুগ, তারপরে 2 নাম্বারে হচ্ছে মধ্যযুগ, এবং 3 নাম্বার হচ্ছে যে কি, আধুনিক যুগ। এই 3টা যুগ সম্পর্কে আপনাকে ভালো করে ধারণা থাকতে হবে। মজার ব্যাপার হচ্ছে যে প্রাচীন যুগ ও মধ্যযুগ, এখানে একদম কিছু লিমিটেড কোয়েশ্চেন ঘুরে ফিরে বারবার আসে। হ্যাঁ, তাই আপনাকে প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে বিভিন্ন ইনফরমেশন গুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনার ভালো করে পড়ে রাখবেন। ওকে। কিন্তু আধুনিক যুগে এসে আপনাদের হয় কি, আধুনিক যুগে আপনাদের এত বেশি কবি সাহিত্যিকের বিষয় চলে আসছে যে এদের ইনফরমেশন মনে রাখাটা টু মাচ টাফ। হুম। বাংলা হচ্ছে যে একটা সাগরের মতো, আপনার সবসময় মনে রাখতে হবে বাংলা। অনেক বছর ধরে বাংলা পড়া হয় না, বাংলা পড়া দেখে মাথা ঘুরাচ্ছে। ভাই, মাথা ঘুরাইলে কিছু হবে না। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে যে জিনিসগুলো পড়তে বলবো, আপনারা সেই জিনিসগুলোই শুধু পড়বেন। আমি তো বলতেছিলাম যে কি, বাংলাটা একটা সাগরের মতো, আপনি যদি এখানে আন্দাজে সাঁতার কাটতে যান, আন্দাজে নৌকা চালাতে যান, তাহলে কিন্তু দিক দিশা পাবেন না। সাগরে, গভীর সমুদ্রে যেমন নৌকা বা চালাতে গেলে বা জাহাজ চালাতে গেলে তাদেরকে কম্পাস অনুযায়ী, অথবা আকাশে তারা দেখে বা চাঁদ সূর্য দেখে তারপরে কি করতে হয়, জাহাজ চালাতে হয়, নয়তো কিন্তু কি তারা দিশা হারায় ফেলে। তাই না? বাংলাটা হচ্ছে ঠিক তেমনি, আপনাকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিব আমি, সেই নির্দেশনাই আপনারা ফলো করবেন। সেই নির্দেশনার বাইরে গিয়ে কখনো কি করতে পারবেন না। যদি করতে যান তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তো আপনাদের এখানে দেখা যাচ্ছে যে 20 নাম্বার বাংলাতে, ওকে, বাংলাতে হচ্ছে 20, সরি, বাংলাতে হচ্ছে আপনার 20 নাম্বার। এই 20-এর ভিতরে আপনি যদি 15 তুলতে পারেন, হ্যাঁ, আপনি বিশাল একটা কিছু করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? আর যে কুতুব, কিছু কুতুব আছে দেখবেন, হ্যাঁ, এরা বলে কি, আরে আমি 20টায় 20টাই পাবো। যে কুতুব বলবে যে 20-এ 20 পাইছে, এর মতো ফাঁকাবাজ, এর মতো ধারিবাজ, এর মতো ধোকাবাজ, এর মতো ভণ্ড আর নাই। 20-এ 20 কেউ কোনোদিন কনফার্মলি বলতে পারবে না। ডক্টর আনিসুজ্জামানরাও যদি আমি 20-এ পরীক্ষা নেই, ডক্টর আনিসুজ্জামানও পারবে না। আমি বাংলা একাডেমির পরিচালক দিয়েও যদি আমি পরীক্ষা নেই যে আমি 20 নাম্বারের প্রশ্ন করবো, আপনি উত্তর দেন, সেও 20-এ 20 পাবে না, আমিও পাবো না। কারণ এমন কিছু জিনিস আছে বাংলা সাহিত্যে, আপনারা এমন ভাবে একটা প্রশ্ন করবে, এটা আপনার পক্ষে খুঁজে বের করা টাফ হয়ে যাবে। তাই এজন্য করতে হবে কি, যেমন এখানে বাংলা সাহিত্যের যুগ বিভাগ আছে, সেখান থেকে আমরা প্রাচীন যুগ মধ্যযুগ ভালো করে পড়বো। আধুনিক যুগে আমরা কিছু বেছে বেছে কিছু কবি সাহিত্যিকের সাহিত্যিক কর্ম পড়বো, ওখান থেকে আমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাব। বাংলা সাহিত্যে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলো বিভিন্ন প্রবন্ধ আছে, রবীন্দ্রনাথ অনেক প্রবন্ধ লিখছে, কাজী নজরুল ইসলাম প্রবন্ধ লিখছে। হ্যাঁ, এরকম আর অনেক অনেক ধরনের প্রবন্ধ লিখছে, সেই প্রবন্ধগুলো আমরা পড়বো। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ সমূহ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ সমূহ এতদিন আওয়ামী লীগের আমলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, কিন্তু এখন আর এতটা গুরুত্বপূর্ণ বিষয় না। তারপরে একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক, যেমন এখন এখন আপনাদের মনে রাখতে হবে যে এখন মুক্তিযুদ্ধে আওয়ামী বিরোধী যে বইগুলো আছে, হ্যাঁ, যেমন আমার ফাঁসি চাই, আমি বলছি, মেজর ডালিম বলছি, এরকম করে কিছু বই আছে। হ্যাঁ, সেই বইগুলোতে আপনার বিভিন্ন ইনফরমেশন আছে বা বিভিন্ন ইয়ে আছে, সেই জিনিসগুলো আপনাদের একটু ভালো করে দেখতে হবে। বা মুক্তিযুদ্ধের একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কিছু লেখা কিছু বই আছে, যেমন ধরেন আমি এই যে আনোয়ার পাশা রাইফেল রটি আওরাত, হুম, এটা হচ্ছে বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। ওকে। মুক্তিযুদ্ধে তো উনি ওনাকে মেরে ফেলে, উনি ওটা প্রকাশিত হতে পারেনি তার আগে, তাই ওনাকে মেরে ফেলে। এরকম আরো আহ, আহ,
অনেকগুলো বই আছে সেই মুক্তিযুদ্ধ বিষয়ক, সেই বইগুলো আপনারা দেখবেন। ভাষা আন্দোলন, জহির রায়হানের অনেক ভাষা আন্দোলনের বিষয়ক বই আছে, লেখা আছে, উপন্যাস আছে। হ্যাঁ, যেমন কবর নাটক, মুনীর চৌধুরীর একটা কবর নাটক একটা আছে বিখ্যাত ভাষা আন্দোলন বিষয়ক। আরেক ফাগুন জহির রায়হানের, হ্যাঁ। আর কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত কিছু কবিতা আছে, সেই জিনিসগুলো আমরা ভাষা আন্দোলনের বিষয়ক গ্রন্থসমূহ থেকে ওগুলো আমরা পড়বো। বিভিন্ন উপন্যাস, বিখ্যাত উপন্যাস, যেমন বললাম যে দেখি 23 নং তৈলচিত্র, হ্যাঁ, বা মনে করেন নৌকাডুবি, অথবা মনে করেন যে বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো আমরা ভালো করে দেখবো। এই বিখ্যাত উপন্যাসগুলো কে লিখেছেন, কবে লিখেছেন। হ্যাঁ, যেমন আমি গৃহদাহ কে লিখেছেন, অথবা বলতে পারেন যে যেমন গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছে। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটাকে নিষিদ্ধ করা হয়েছিল? পথের দাবি উপন্যাসকে নিষিদ্ধ করা হয়েছিল কেন? কারণ এটা একটা রাজনৈতিক উপন্যাস ছিল। তো এরকম করে আমাদের বিখ্যাত বিখ্যাত কিছু উপন্যাস আছে, সেগুলো আমরা পড়বো। যেমন হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত উপন্যাস কি, যেমন মনে করেন জ্যোৎস্না ও জননীর গল্প। ওকে, এটা একটা বিখ্যাত উপন্যাস। আবার হয়তো বা আপনাকে বললো যে আহ, শওকত ওসমানের একটা বিখ্যাত উপন্যাস কি, সেটা হচ্ছে যে কৃতদাসের হাসি। এই যে যে উপন্যাসগুলো আমরা একটু পড়বো, জানবো, বোঝার চেষ্টা করবো। বিখ্যাত চরিত্র, বিখ্যাত চরিত্র, বিখ্যাত চরিত্র এবং সংলাপ, এখানে চরিত্র চরিত্র দুইবার হয়ে গেছে, বিখ্যাত চরিত্র এবং সংলাপ। বিখ্যাত চরিত্র যেমন মনে করেন হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্র, দেখি কেউ বলতে পারেন কিনা। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্রের নাম বলেন। হুমায়ুন আহমেদের বই তো পড়ছেন মনে হয় আপনারা। বিখ্যাত চরিত্র, দেখি হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্র বলতে পারেন কিনা দেখি। হুমায়ুন আহমেদের বই পড়ে নাই হিমু, রেহানা আক্তার, হিমু ভেরি গুড। তারপরে আর কি আছে, লাইভে যারা দেখতেছেন তারা বলেন দেখি। এই তো এরকম হিমু আছে, মিসির আলী আছে, শুভ্র আছে, হ্যাঁ, এরকম আর অনেক অনেক বিখ্যাত চরিত্র আছে। তো সেই চরিত্রগুলো আমাদের জানতে হবে। যেমন শ্রীকান্ত একটা চরিত্র বিখ্যাত, দেবদাস একটা বিখ্যাত চরিত্র, হ্যাঁ, পারু একটা বিখ্যাত চরিত্র, হ্যাঁ, বা আপনার মনে করেন যে অচলা একটা বিখ্যাত চরিত্র, হ্যাঁ, নবকুমার একটা বিখ্যাত চরিত্র। এই চরিত্রগুলো আপনার সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। আবার মনে করেন ডায়লগ বা সংলাপ, বিখ্যাত সংলাপগুলো কি কি? বিখ্যাত সংলাপ যেমন মনে করেন পথিক তুমি পথ হারাইয়াছো। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ কে বলছিল? এটা কপালকুণ্ডলা বলছিল নবকুমারের উদ্দেশ্যে। বা আবার এখানে বলছে তুমি উত্তম বলি তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন। হ্যাঁ, বা মানুষ কি মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। হ্যাঁ, তো এই যে যে আবার ওই যে আমরা ফেসবুকে অনেক সময় বলি না, পারিজ্জা কপিলা, একটা পারিজ্জা কপিলা একটা ইয়ে আছে। এই যে যে বিখ্যাত ডায়লগ গুলো, সেগুলো হচ্ছে আমাদের কি মনে রাখতে হবে বা একটু পড়তে হবে। হ্যাঁ, হিমু সম্পর্কে বলছে মুর্শিদা বিনতে কালাম, আব্দুল্লাহি বাকি, দীপা চৌধুরী, দীপ্তি রয়, হিমু, সবাই হিমু হিমু হিমু। হিমু ছাড়াও তো হুমায়ুন আহমেদের আরো অনেক বিখ্যাত বিখ্যাত চরিত্র আছে, মিসির আলী আছে, শুভ্র আছে। হ্যাঁ, তবে আমার একটা ব্যক্তিগতভাবে দেখছি, আপনাদের যদি বাংলা পড়ার অভ্যাস, হ্যাঁ, বাংলা পড়ার অভ্যাসটা না থাকে, হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছোট পরামর্শ দিই, এটা আপনাদের অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে যে আপনারা হুমায়ুন আহমেদের কয়েকটা বই কিনে আনেন। হ্যাঁ, যে বই পান সামনে যেটা ভালো লাগে কিনে আনেন, পড়েন, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখবেন বাংলাটার একটা ভালো ইয়ে পাইছেন আপনারা, একটা ভালো একটা ভাইবস, ভালো একটা ভালো লাগা তৈরি হয়েছে। হ্যাঁ, বই পড়ার প্রতি একটা বই পড়ার অভ্যাস তৈরি হবে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের বই পড়িয়া আর কিছু না হোক, আপনার অন্তত একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে বই পড়ার অভ্যাস আপনার গড়ে উঠবে। পড়তে হবে ভাই, আপনাকে ভালো কিছু করতে হলে, ভালোভাবে কোথাও যেতে হলে আপনাকে পড়তে হবে। পড়ালেখা ছাড়া আপনি ভালো ইয়ে করতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন আহ আহ, ইয়া। এছাড়াও আমরা দেখবো যে এখন ব্যাকরণ থেকে কি কি জিনিস আমাদের আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ও আচ্ছা, সরি,
এর ভিতরে আমাদের বলছিলাম না যে বিখ্যাত কিছু কবি সাহিত্যিক আছে যাদেরকে আমাদের ভালো করে জানতে হবে। হ্যাঁ, সেরকম কিছু বিখ্যাত কবি সাহিত্যিকের নাম আমি বলছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। যত বেশি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনাদের কয়েকজন কবি সম্পর্কে, এই প্রথম তিনজন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, এই তিনজন নিয়ে প্রশ্ন আপনার পরীক্ষাতে থাকবেই। এখান থেকে কোনো মাফ নাই, এরা এখান থেকে প্রশ্ন আপনারা পাবেনই। এই তিনজন সম্পর্কে আপনার যত ভালো গভীর আইডিয়া থাকবে, তত বেশি আপনি পরীক্ষাতে প্রশ্নের উত্তর দিতে পারবেন, প্রশ্ন আপনি তত বেশি কমন পাবেন। আহ, জাহিদ হাসান লিখছেন শ্রাবণ মেঘের দিন, হ্যাঁ ভালো। শ্রাবণ মেঘের দিন অত্যন্ত সুন্দর একটা বই। তো যা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পাইছে, কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছে, হ্যাঁ, তার বিখ্যাত কয়েকটা উপন্যাস, টোটাল কয়েকটা উপন্যাস লিখেছে, তাকে আরো কি কি বলা হয়, যেমন ছোট গল্পের জনক বলা হয়। হ্যাঁ, আর তিনি বাংলা নাটক লিখেছেন, কি কি নাটক লিখেছেন, তারপর তিনি কি নাইট উপাধি কেন ত্যাগ করেছিলেন। হ্যাঁ, এরকম অনেক অনেক ইনফরমেশন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আছে। রবীন্দ্রনাথের এত এত বই লিখে গেছে, এগুলো আসলে মনে রাখা সম্ভব না, এত এত কিছু লিখছে। তো আমরা এত কিছু না পড়ে আমরা দেখবো যে কোনো কবি সাহিত্যিকের তিনটা জিনিস আপনাকে সবসময় ভালো করে পড়তে হবে। যে কোনো কবি সাহিত্যিকের তিনটি বিষয় আপনারা ভালো করে পড়বেন, এটা আপনারা লিখে রাখেন কোথাও, ভালোভাবে জানবেন। এই তিনটে বিষয় কি? এক নাম্বার হচ্ছে যে তার শ্রেষ্ঠ রচনা। দুই নাম্বার হচ্ছে যে তার প্রথম রচনা। রচনা বলতে গরু রচনা না, না আবার মানে সে কি কবিতা লিখছে না গান লিখছে না কি লিখছে সেটা, ওকে। মানে প্রথম তার সাহিত্যিক কোন জিনিসটার মাধ্যমে তিনি আহ, আহ, বা সাহিত্য অঙ্গনে আসেন। তিন নাম্বার হচ্ছে তার শেষ রচনা। ওকে, এই তিনটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন। আপনার অনেকে বলে যে কবি সাহিত্যিকদের জন্মসাল, মৃত্যুসাল, মায়ের নাম, বাপের নাম এগুলো গুরুত্বপূর্ণ। আমি বলি, বাপের নাম মায়ের নাম শুধু গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্তের জন্য। এই মাইকেল মধুসূদন দত্তের বাপ মা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল আমার গুরুত্বপূর্ণ, বাংলা এবং ইংরেজি দুটোটাতে। ওকে, কিন্তু বাকিদের আপনার এত কিছু ইয়ে করা গুরুত্বপূর্ণ না। এখন আমার ধরেন, আমার রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনা কোনটা? রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনা ডেফিনেটলি, যেটা কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, গীতাঞ্জলি, বাংলা গীতাঞ্জলি। সেই গীতাঞ্জলি তার প্রথম রচনা হচ্ছে যে কি, হিন্দু হিন্দু মেলার উপহার। বা তারপর শেষ রচনা, শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ রচনা কি? শেষ লেখা। তার আরেকটা উপন্যাস আছে, শেষের কবিতা, এটা অনেকে ভুল করে, শেষের কবিতা তার একটা উপন্যাস। তো এই যে যে দেখেন, আমাদের সব ইনফরমেশন জানার দরকার নেই, আমি যে ইনফরমেশন গুলো পরীক্ষাতে ঘুরে ফিরে বারবার আসে, সেই ইনফরমেশন গুলো আমরা জানবো। কিভাবে একই প্রশ্ন অনেকবার আসে সেটা আমি আপনাদেরকে বিগত কয়েকটা বছরে 10-12টা প্রশ্ন ডিসকাস করে আপনাদেরকে জানাবো। এরপর আসতে দেখেন আমাদের লালন শাহ। লালন শাহ, হাসন রাজা, জসিমউদ্দিন, সরি জসিমউদ্দিন বানানটা ভুল হয়েছে, জসিমউদ্দিন বানান এভাবে লিখতে হবে, জসিম একসাথে উদ্দিন, হ্যাঁ একসাথে এভাবে হবে, জসিমউদ্দিন। আব্দুল করিম বাউল, হ্যাঁ, ফরুক আহমদ, সুকান্ত ভট্টাচার্য, যেমন সুকান্ত ভট্টাচার্য মাত্র 23 বছর বয়সে মারা গেছে। সেলিনা হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ে কি লিখছে, শওকত ওসমান তার বিখ্যাত কৃতদাসের হাসি, হুমায়ুন আহমেদকে তো আমরা জানি, জহির রায়হান। আমরা এরকম কবি সাহিত্যিকদের ভালোভাবে কিছু জিনিস মনে রাখতে হবে, যে তার শ্রেষ্ঠ রচনা, তার প্রথম রচনা এবং শেষ রচনা কোনটা কি, এগুলো আমার মনে রাখতে পারলে এনাফ। আর এই যে এখানে যে কয়েকজন কবি সাহিত্যিকের কথা বলা হয়েছে, এদের সম্পর্কে আপনারা যত বেশি ভালো করে জানবেন, তত বেশি আপনারা, ও এখানে একটা নাম বাদ গেছে, আপনারা জীবনানন্দ দাশ, এটা একটু অ্যাড করে নিন, জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ আমাদের বাংলা সাহিত্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আহ, ইয়া, সেটা আপনারা অবশ্যই লিখবেন। আহ ক্লাসটা খুব ভালো লাগছে মল্লিকা বড়ুয়া, ধন্যবাদ। আপনাদের যদি ভালো পড়া হয় না, আচ্ছা, মল্লিকা বড়ুয়াকে অসংখ্য ধন্যবাদ, ক্লাস ভালো লাগছে জেনে।
আরো কারো যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানান। আপনাদের এই ভালো লাগার অনুভূতি ব্যক্ত করাটা আহ ইন্সপায়ার করে আমাকে। ওকে, তো যা বলছিলাম যে আপনারা এই এই কয়েকজন কবি সাহিত্যিকের বা বিষয় সম্পর্কে আপনারা আরো ভালো করে জেনে নিলে আমরা আহ, পরীক্ষাতে কমন পাবো। এরপর আসে আমাদের বাংলা দ্বিতীয়। বাংলা দ্বিতীয়তে আমরা যেসব বিষয়গুলো শিখবো, শব্দ কি, শব্দ কিভাবে, শব্দের প্রকারভেদ, উৎস অনুসারে শব্দের প্রকারভেদ, গঠন অনুসারে শব্দের প্রকারভেদ, বাক্যের গঠন অনুসারে প্রকারভেদ, প্রকৃতি অনুসারে প্রকারভেদ, বাক্যের কি কি গুণ থাকা দরকার, বাক্য কিভাবে না হলে সঠিক হবে না, সেসব বিষয়গুলো, সন্ধি বিভক্তি, এগুলো আমরা তো আলোচনা করেছি। সন্ধি, প্রকৃতি, প্রত্যয়, সমাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমাস আপনাদের ভালো করে পড়তে হবে। বাগধারা, প্রবাদ, এটা এখানে আসলে মুখস্থ করানোর কিছু নাই, এগুলো আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। বাগধারা, প্রবাদ, প্রবচন, এখানে একটু ব্যতিক্রম ব্যতিক্রম বাগধারা, প্রবাদ, প্রবচন আসে, আপনারা একটু ভালো করে জেনে নিবেন। উপসর্গ, বিভক্তি, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক, এক কথায় প্রকাশ, এই জিনিস, উপসর্গ হচ্ছে শব্দ গঠন করার একটা প্রক্রিয়া। তো এই যে বিষয়গুলো আমরা এখানে ভালো করে কি করতে হবে, জেনে নিতে হবে। তো আমাদের বাংলা দ্বিতীয়র পরে এই এই আমাদের এই জিনিসগুলো আমরা ভালো করে দেখবো, তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো কমন পাবো। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যে আপনারা যারা ইয়েতে আছেন, ক্লাস করতেছেন, আমি আহ, আপনাদেরকে এখন কিছু আহ, প্রশ্ন আলোচনা করে দেখাবো। তো আপনারা সেই প্রশ্নগুলো একটু আহ, দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি জিনিস আলোচনা করেছি, কিভাবে আলোচনা করেছি সেগুলো। তো ইনশাল্লাহ আমাদের এই নার্সিং যে ওয়েবিনারি এটা আছে, যে নার্সিং স্পেশাল জব প্রোগ্রাম, সেটাতে আপনারা যারা যুক্ত হতে চান তারা ইনবক্সে যোগাযোগ করেন। এবং আপনারা উম, আশা করি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। এখন আসেন আমরা আহ, কিছু বিগত বছরের প্রশ্ন স্টাডি করবো। এই জন্য আমি একটু স্লাইডটা বন্ধ করতেছি, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকেন, আমি একটা স্লাইড ওপেন করবো আরেকটা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এর ভিতরে, আপনারা এখানে লাইভে কমেন্ট করতে পারেন, অথবা এখানে যারা সরাসরি ইয়েতে দেখতেছেন জুমে, তারাও আমাকে এখানে মেসেজ করতে পারেন। আমি আপনাদের বিগত একটা প্রশ্ন ইয়ে করার জন্য একটু স্লাইডটা ছি। সাথে থাকুন একটু, 1 মিনিট, আমার চার্জার, ল্যাপটপের চার্জ শেষ, একটু চার্জার লাগিয়ে নিচ্ছি। সাথে আছেন তো? অনেকে দেখে চলে যাচ্ছেন। ওকে।
আমি বিগত বছরের কিছু প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখেন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ। তো সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় আহ, দেখেন আপনাদের একটা প্রশ্ন আসছে, অর্ক শব্দটার অর্থ কি? অর্ক মানে কি? অর্ক মানে হচ্ছে যে আপনার আহ, সূর্য। ঠিক আছে। ধোঁকা কথাটা আমাদের ইয়েতে যায় না। তো উম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের এই অনুযায়ী আহ, এই যে অর্ক শব্দটা, হ্যাঁ, আমার একটা প্রতিবেশী আমার এক ছেলে ছিল অর্ক। তো সেই অর্কর এই অনুযায়ী এটি হচ্ছে সূর্য। ঠিক আছে। নক্ষত্র বলতে বোঝায় তারা। ধোঁকা মানে তো আমরা কাউকে ফ্রড করা। চন্দ্র মানে হচ্ছে আমার চাঁদ। তো সেই অনুযায়ী আমার অর্ক শব্দটার অর্থ আসে কি? আহ সূর্য। তাহলে সঠিক উত্তর হবে আমার সূর্য। ঠিক আছে। তো এরপরে আসতেছে পটল তলা। পটল তলা, পটল তলা বাগধারাটার অর্থ কি? দেখছেন, এগুলো আপনাদের শব্দার্থ কিন্তু থেকে বেশি প্রশ্ন আসতেছে। হ্যাঁ। তো পটলতলা বাগধারা, তার এখানে কিছু, এটা 2 বছর আসছে পর পর, পিএসসি তেও প্রশ্ন আসছে, মানে বিসিএস পরীক্ষায়। আবার সিনিয়র স্টাফ নার্সেও প্রশ্নটা আসছে যে পটল গাছ হতে পটল তোলা। হ্যাঁ। আবার বলতেছে যে কি পরীক্ষায় ফেল করা, মারা যাওয়া, পটল খাওয়া। তাহলে আমরা পটল তোলা এটার অর্থ জানি যে কি মারা যাওয়া। তো এখানে ফেল করাও হবে না, বা ওই পরীক্ষায় মারা পটল খাওয়া হবে না, বা গাছ থেকে পটল তোলাও হবে না। তো শব্দের অর্থে ইয়া বললেও এটা আরেকটা জিনিস মিন করতেছে। তো এরপরে দেখেন আমাদের ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? আশুতোষ ভট্টাচার্য, দীনেশ চন্দ্র সেন, চন্দ্রকুমার দে, দক্ষিণারঞ্জন মিত্র। তো এখানে আমাদের এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ট্রিকি কোয়েশ্চেন কেন? এখানে চন্দ্রকুমার এবং দীনেশ চন্দ্র সেন এই দুইজনে কিন্তু কি গুরুত্বপূর্ণ ছিল। তো কিভাবে গুরুত্বপূর্ণ ছিল? তারা এই একজনে সংগ্রহ করছে, আর একজনে কি প্রশ্ন এগুলা ইয়ে করেছে। ঠিক আছে। তো এখানে আমাদের প্রশ্নটার উত্তর হবে যে চন্দ্রকুমারদের সংগ্রহ করে আনছে, সেগুলো সম্পাদনা করছে কে? দীনেশ চন্দ্র সেন। তাহলে আমাদের এখানে আসলে যিনি যার আহ, তাগিদে, যার তাগিদে প্রশ্ন ইয়েগুলো খরচা করা, ইয়ে করে আনা হয়েছিল, জোগাড় করে আনা হয়েছিল, তাহলে তিনি হচ্ছেন আসল কারিগর। তাহলে আমার এখানে উত্তর হবে দীনেশচন্দ্র সেন। এরপরে প্রশ্নটা কি বলছে দেখেন, এটাও নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ নয়? বলছে কাব্যগ্রন্থ। বলছে কোনটি কাব্যগ্রন্থ নয়? এই যে নয় কথাটা সবার শেষের দিকে, এটা না দেখে অনেকে কি করবে, এই এটা সোনার তরী দিয়ে দিই। তাহলে আমার এখানে এটা উত্তর ভুল হবে। আমার এখানে অগ্নিবীণা এটা কাজী নজরুল ইসলাম লিখছে, আমার এখানে নয় বলছে। এখন যদি আমি উত্তর দিয়ে দিই কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, অ্যান্সার সোনার তরী দিয়ে দিলাম, তাহলে ভুল। আমার সোনার তরী এটা রবীন্দ্রনাথের লেখা, চিত্রাও রবীন্দ্রনাথের লেখা। আরেকটা আছে আমাদের কি, আরেকটা আছে দেখি এখানে, সেটা হচ্ছে বলাকা। তিনটাই আমার রবীন্দ্রনাথের লেখা। একমাত্র এই যে অগ্নিবীণাটা, সেটা রবীন্দ্রনাথ লেখা নাই, এটা লিখছে কাজী নজরুল ইসলাম। এই কারণে আমার অ্যান্সার হবে কি কাজী নজরুল ইসলামের এই অগ্নিবীণা। ঠিক আছে। এরপরে দেখেন আমাদের আরেকটা প্রশ্ন আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? এটা 1972 সালে। শেখ মুজিবুর রহমান তাকে কি করে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। তো শেখ মুজিব তো নিজে 72 সালে আসছে। শেখ মুজিব এসে 72 সালে তাকে তখন দেখলেন যে আমাদের দেশের তো এরা কোনো ইয়ে রাখে নাই, পাকিস্তানিরা সবাই খুন খুন করে একদম আহ, ইয়ে করে দিয়ে গেছে। তো তখন তিনি ভাবলেন যে কি এখানে আমাদের একজন জাতীয় কবি লাগবে। এখন কাকে আনবে? যাকে দিয়ে পুরো বাংলাদেশকে চিনবে, আমাদের দেশের জাতীয় কবি কে?
হ্যাঁ, এরকম একমাত্র ছিল কাজী নজরুল ইসলাম, তাই কাজী নজরুল ইসলামকে তিনি নিয়ে আসেন। কিন্তু দুঃখজনক ভাবে তাকে এখানে নিয়ে আসা হলো, সরকারি সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হলো, হ্যাঁ, তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে 2024 সালে। উচিত ছিল 1972 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া। এই দেয় 2024 সালে, তাকে কত তারিখ নাগরিকত্ব দিছে এটা একটু আপনারা ভালো করে জেনে নিবেন। ওকে, তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে 2024 সালে, কিন্তু তাকে বাংলাদেশে আনা হয়েছিল 1972 সালে। তিনি কিন্তু ভারতীয় নাগরিক ছিলেন। এবার দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইয়েটা কোথায়, আহ, স্ত্রী প্রমিলার সমাধি কোথায়, এটা কে বলতে পারবে? দেখি, বলেন তো দেখি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রীর সমাধি কোথায়? এটা হচ্ছে যে ভারতের চুরুলিয়ায় তার যে স্ত্রী প্রমীলা, তাকে ভারতে, কাজী নজরুল ইসলামের স্ত্রী কিন্তু আগে মারা গেছিল, তাই তাকে ভারতের চুরুলিয়া, যেখানে কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তাকে সমাহিত করা হয়েছিল। তারপর দেখেন, আহ এই প্রশ্নগুলো আসলে আমি একটু ব্যাখ্যা করতেছি, কারণ হচ্ছে যে এটা না করলে আপনারা বুঝতে পারবেন না প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে। নিচে কোনটি জীবনানন্দ দাশের রচনা? চক্রবাক, এক বর্ষার পাখি, কঙ্কাবতী, রূপসী বাংলা। তা আমরা জীবনানন্দ দাশকে দেখছেন, আমি বলছিলাম ওই যে জীবনানন্দ দাশ গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ওখানে লিখতে ভুলে গেছিলাম, পরে আবার মেনশন করে দিছি। তো দেখেন এখানে চক্রবাক এটা কাজী নজরুল ইসলাম লিখছে, এক পয়সার বাঁশি এটা লিখছে জসিমউদ্দিন, রূপসী বাংলা লিখছে কে? এই জীবনানন্দ দাশ। তাই এখানে আমার নিচে কোনটি জীবনানন্দ দাশের রচনা হবে? অ্যান্সার হবে এই রূপসী বাংলা। আমরা রূপসী বাংলা বলে থাকি না কাকে? রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, হ্যাঁ, নিস্তব্ধতার কবি, ভারতের চুলিয়ায়। ভেরি গুড। তো এই যে যে দেখেন, আমাকে এই যে এই জিনিসগুলো তাই মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু আপনাদের বিগত বছরের প্রশ্ন। একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন, প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না। বাংলা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রশ্ন রিপিট হয় না। এর জন্য আপনাকে করতে হবে কি, বিগত বিসিএস বা পিএসসি যে প্রশ্নগুলো আছে, বিএসসি বিসিএস বা সরকারি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, এগুলো ভালো করে পড়তে হবে। এরপর দেখেন আরেকটা প্রশ্ন, ভারতের বাংলা সাহিত্যের ভোরের পাখি কে? ভোরের পাখি হচ্ছে, অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দেয়, ভুল। এখানে হবে বিহারীলাল চক্রবর্তী। এই বিহারীলাল চক্রবর্তী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক, ঠিক আছে? কিন্তু গৃহশিক্ষক হলে রবীন্দ্রনাথ ঠাকুর ভিতরে যে একটা কবিতার যে একটা ভালো লাগা তৈরি করা, একটা কবিতার যে কবির যে একটা শুরু, সেটা বিহারীলালের হাতেই কি হয়েছিল। এবং তাকে ভোরের পাখি নামকরণ দিছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝছেন? সে বলতেছে যে তখন মানে এই যে বাংলা সাহিত্যে যে একটা গীতি কবিতা, ওকে, গীতি কবিতার যে একটা ধারা তৈরি হয়েছিল, সেই ধারাটা প্রথম শুরু করেছিল এই বিহারীলাল চক্রবর্তী। কিন্তু এই গীতি কবিতাকে সবচেয়ে বেশি উৎকর্ষতা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সবচেয়ে বেশি মান সম্পন্ন পর্যায়ে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু তিনি তারপরও তার গৃহশিক্ষক বিহারীলালকে কি বলছেন, ভোরের পাখি বলে কি করেছেন, আহ আহ, সম্বোধন করেছেন। তো বীরবল কার ছদ্মনাম? আমরা প্রমথনাথ বেশি, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্রমথনাথ বসু, দেখেন এভাবে কনফিউশন করে ফেলছে অনেকে, এই জন্য ভুল করে ফেলতে পারে। এটা হবে বীরবল কার ছদ্মনাম? হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র কি বীরবল ছদ্মনাম? দেখেন তো একটু ভালো করে। কি হবে? প্রমথ চৌধুরী হবে। ঠিক আছে। এরপর আছে মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে ঘাড়ে সভ্যতা, এটা কোন ধরনের নাটক? এটা হচ্ছে যে আমার প্রমোশন, সামাজিক প্রহসন। এখানে আমি বলি কমেডি, আমরা অনেকে মনে করি যে কমেডি মানে হাসি ঠাট্টা গান, আসলে তাই না। যেই নাটকে, হ্যাঁ, যে নাটকে আপনার সব এক ঘটনার একটা সুস্থ সমাধান হয়, হ্যাঁ,
সেটাকে বলা হয় কমেডি। নায়ক নায়িকা বিয়ে হয় যেখানে, সেটা হচ্ছে কমেডি। আর সামাজিক প্রহসন, আমাদের উত্তর কিন্তু এটা, সামাজিক প্রহসন। সামাজিক প্রহসন কিরকম, এটাকে বলা হচ্ছে ফার্স বা আহ, প্রহসনের বাংলা ইংরেজি হচ্ছে কি, ফার্স। এই এই নাটকের মাধ্যমে মানে সমাজের কোনো আম, অসঙ্গতিমূলক কিছুকে আহ, কি করা হয়, আহ, মানে হাসি ঠাট্টার মাধ্যমে তুলে ধরা হয়। যেমন এই যে আমরা একটা ভিডিও ইদানিং আমরা একটা দেখছি, যে বাগানে ফুল ফোটে না, নাকি জানে যে সে বাগানে ভ্রমর আসে না, এরকম একটা গান আমরা দেখছি না। এটা কিন্তু আমরা যদিও হাসি ঠাট্টার বিষয়, ওখানে হাঁটার স্টাইল বা ইয়েতে যে, কিন্তু এটা একটা প্রহসনের আড়ালে চরম সত্যকে আমাদের সামনে তুলে ধরছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রহসন, যে যেখানে সমাজের কোনো অসঙ্গতিকে কি করা হয়, হাসি ঠাট্টার মাধ্যমে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় কি, প্রহসন, বা ইংরেজিতে তাকে বলা হয় ফার্স। এই ফার্সকে যখন কোনো হাসি ঠাট্টার মাধ্যমে নাটকে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় প্রহসন। আর ট্রাজেডি হচ্ছে যেখানে বিয়োগান্তক পরিণতি থাকে বা দুঃখজনক কোনো পরিণতি থাকে, যেমন রোমিও জুলিয়েট একটা ট্রাজেডি। হ্যাঁ, বা আমরা সফোক্লিস, ইডিপাস, এগুলো হচ্ছে ট্রাজেডি নাটক। হ্যাঁ, আমরা যেমন কৃষ্ণকুমারী, মাইকেল মধুসূদন দত্তের, সেটা একটা ট্রাজেডি নাটক। ট্রাজেডি নাটকে আমরা অনেক সময় আমরা একটা মনে করি যে নায়কের মৃত্যু হচ্ছে ট্রাজেডি, আসলে না। নায়কের মৃত্যুর মাধ্যমে ট্রাজেডি শেষ হবে না। ট্রাজেডি হবে এমন একটা দুঃখজনক ঘটনা শেষ হবে, যে দুঃখজনক ঘটনার মাধ্যমে মৃত্যুর চাইতে বেশি দুঃখ মনে হবে। যেমন আমরা তেরে নামে একটা মুভি দেখছি, তাই না? তেরে নাম মুভিটা কে কে দেখছেন? ওখানে যখন আমরা দেখতে পাই নায়িকার মৃত্যু হয়েছে, কিন্তু নায়িকার মৃত্যু হয়েছে, আবার এদিকে সালমান খান এত কষ্ট করে আসলো, তারপরে নায়িকারে বাঁচাইতে পারলো না, আইসা দেখলো তার মৃত্যু হয়েছে। এই যে তখন আমাদের কাছে একটা বিশাল দুঃখ আমাদের মনের ভিতরে জমা হয়, সেটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি। আর মেলো ড্রামা হচ্ছে যে, যেখানে ওই যে আমরা যেটাকে এখন হাসি ঠাট্টা বা ইয়ার মাধ্যমে আহ, কোনো হালকা রসিকতার মাধ্যমে কোনো ঘটনাতে ইয়ে করে, যেমন আমাদের বাংলা নাটকগুলো এখন হয়ে গেছে সব মেলোড্রামা। আমি আগে বাংলা নাটক দেখতাম ভালো, কিন্তু এখন আর বাংলা নাটকগুলো দেখে আমার ফাইজলামি মনে হয়। এই জন্য এই নাটকগুলো এখন আর আমি দেখি না। তারপরে দেখেন কি বলছে, নানান দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পড়ে কি আশা, উক্তিটি কার রচয়িতা? হ্যাঁ, এটা উক্তিটা কে লিখছে? রামনিধি গুপ্ত, ঠিক আছে। এটা উত্তরের এটা হবে কি, রামনিধি গুপ্ত। তারপর হচ্ছে যে দেখেন, ব্রজবুলি ভাষার স্রষ্টা কে? ব্রজবুলি ভাষার স্রষ্টা হচ্ছে বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি, তিনি ব্রজবুলি ভাষায় বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ, এটা একটা ব্রজবুলি ভাষা। সে ভাষাটা তে বিদ্যাপতি কি করছেন, মধ্যযুগের যে বৈষ্ণব সাহিত্য তিনি এখানে লিখেছিলেন। আমরা এই যে যে কয়েকটা প্রশ্ন আমরা এখন ডিসকাস করলাম, হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, আহ, আমরা যদি ভালো করে বিগত বছরের যে প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে এসেছে, সেগুলো যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা বাংলা অনেক কমন পাবো। পাশাপাশি কিছু ইউনিক জিনিসও আমাদের জানা থাকতে হবে, বেসিক কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে। তো এগুলো জানলেও আমরা একটা ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারবো। তো আহ আহ, আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো যাদেরকে আহ, ইয়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে এরপরও, এখন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। বাংলা সাহিত্য রিলেটেড প্রশ্ন হলে সেগুলোর উত্তর দিব আমি, এবং আর যদি অন্য কোনো প্রশ্ন হয় তাহলে সেগুলোর উত্তর দিবে শাকিল মাহমুদ ভাই। শাকিল ভাই কি আছেন সাথে? ওকে, কারো কি কোনো প্রশ্ন আছে? মেসেজ অপশন, মেসেজে প্রশ্ন লিখতে পারেন, বা কমেন্টে, যারা লাইভ দেখতেছেন তারা কমেন্টেও কি প্রশ্ন লিখতে পারেন। দেখি লাইভে কেউ কোনো প্রশ্ন করছেন কিনা। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে ছিলেন। হ্যাঁ,
ইনশাল্লাহ যা সামনে যদি আমরা আহ ক্লাসগুলো পেড ক্লাসগুলো চলে আসে, তখন সেখানে আমরা আরো আহ ভালো, আরো অনেক কিছু আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো আলোচনা করব। উম লাইভে কি কারো কোনো প্রশ্ন আছে? যারা লাইভ দেখতেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন নিশ্চিন্তে মনে। এভাবে ধরে ধরে পড়ানো হলে পারবো আশা করি ইনশাল্লাহ। ধরে ধরে পড়াবো। আপনারা যদি সবগুলো ক্লাস করেন তাহলে বাংলাতে একটা ভালো আহ প্রস্তুতি আপনারা নিতে পারবেন। উম রিমি, স্যার ক্লাস করে খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। আহ মনে হয় তাহলে আর কোনো আপনাদের কোনো প্রশ্ন নাই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা লাইভে কমেন্টে করতে পারেন, বা আমাদের যে পেজটা আছে সেই পেজেও কি আপনারা আহ, করতে পারেন। ধন্যবাদ মিত তাসলিমা, ধন্যবাদ আপনাকেও। আপনারা পেজে প্রশ্ন করতে পারেন বা অন্য কোনো ইয়েতে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমরা যদি ভালো করে ইয়ে করি, এখানে আমি যেমন বাংলা পড়াবো, ইংরেজি আরেকজন পড়াবে, আর ইয়ারা আরেকজনকে পড়াবে। এক একটা সাবজেক্টে সাবজেক্টিভ বিষয়ের টিচার পড়াবে। তো এখানে আপনারা ভালো একটা আউটপুট পাবেন আশা করি। দেখেন, আপনার একটা চাকরি একটা অনেক বড় কিছু। আপনার একটা চাকরি আপনাদের পড়তে গেলে মাথা অনেক সময় নষ্ট হয়ে যাবে, মনে হবে অনেক কষ্ট হচ্ছে হচ্ছে, তখন একটু চিন্তা করবেন যে কি, যে আমি যখন চাকরিটা পাবো তখন আহ আমার ফ্যামিলি কত খুশি হবে, আমার ভাই বোন কত খুশি হবে, আমার বাবা মা কত খুশি হবে। হ্যাঁ, সমাজে আমার মান সম্মান কত বাড়বে। হ্যাঁ, আমার একটা সারা জীবনে একটা নিশ্চয়তা থাকবে। আপনি একটা সরকারি চাকরি, বেসরকারি জব জব পাওয়া খুব সহজ, ওকে। কিন্তু দেখবেন, আপনি মনে রাখবেন যে আপনি কষ্ট করে এখন একটু 6 মাস পড়াশোনা করবেন, একটা ভালো পরীক্ষা দিবেন, হ্যাঁ, আপনার চাকরি নিশ্চিত। কিন্তু আপনি যদি কষ্ট না করেন, সারা জীবন আপনাকে কষ্ট করতে হবে, ওকে। আপনি সরকারি চাকরি কেন করবেন? সরকারি চাকরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে দেখেন, যে আপনি একটা সিকিউরড লাইফ পাচ্ছেন, ওকে। সামাজিক অবস্থান আপনার তৈরি হচ্ছে। যেমন আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজন বেশিরভাগই ইটালি থাকে। হ্যাঁ, এদের ইনকাম শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। এক একজনের ইনকাম মাসে 5 লাখ, একদম সর্বনিম্ন যার ইনকাম, তার ইনকামও মাসে 5 লাখ। আমার বড় ভাই ইটালি থাকে, তারও ইনকাম মাসে মিনিমাম 5 লাখ টাকা আছে। আমি এখানে মাস শেষে 50-60 হাজার টাকা বেতন পাই। তো সেটা দিয়ে আমার মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তারপরে একটা জিনিস দেখেন, যে ফ্যামিলিতে একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলের সম্বন্ধ আসছে, বা কোনো ইয়ে হবে, সবকিছুতে আমার রেফারেন্স দিয়ে রাখে, আমাকে দেখায়। হ্যাঁ, এটা কিন্তু আপনি টাকা দিলেও পারবেন না। তারপর আবার দেখেন যে আপনি যে কোনো ইয়েতে আপনি একটা সিকিউরিটি ইয়ে পাবেন। আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি ওখানে গিয়ে পুলিশকে বলবেন যে আমি অমুক জায়গায় একটা সরকারি কর্মকর্তা, আমি বা ওখানকার ইউনিয়নকে বলবেন আমি অমুক জায়গার একটা সরকারি হ্যাঁ সরকারি স্টাফ, বা এরকম আমি এই পজিশনের আছি। দেখবেন যে আপনাকে আলাদা একটা ট্রিট করতেছে। আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে গিয়ে দেখেন মজার ব্যাপার, ওখানে যখন আমি আমার ব্লু পাসপোর্ট দেখালাম, আমি সব জায়গায় দেখি যে আমার জন্য আলাদা লাইন। হ্যাঁ, এমনকি ওই যে ইন্ডিয়াতে তো ঘুষ খায়, ইন্ডিয়ার ওখানে থানাতে গিয়ে একটা রিপোর্ট করতে হয়। তো ওখানে দেখি যে সবার থেকে টাকা নিচ্ছে। যখন আমার ব্লু পাসপোর্ট দেখছে, কয়, স্যার आपके लिए फ्री है, आपको लिए মানে কি জানি বললেন, লাগবে না আর কি। আপনার লাগবে না স্যার, আপনি আপনি এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন স্যার, আপনি এখানে এসে বসেন। এরকম করে আমাকে সম্মান করছে। তো এই যে দেখেন, সরকারি চাকরির মর্মটা হচ্ছে এখানে। আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন, তখন দেখবেন যে আপনার পড়াশোনার যে লোডটা, হ্যাঁ, সেটা আপনার কাছে লোড মনে হবে না। আর পড়বেন প্রতিদিন জাস্ট 2 থেকে 3 ঘন্টা করে ভাই পড়েন। একদম দিন দুনিয়া বাদ দিয়ে, ফেসবুক মোবাইল টোবাইল সব বাদ দিয়ে, সকালবেলা ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে বা প্রার্থনা করে, আপনি যে ধর্মেরই হন না কেন, প্রার্থনা করে পড়তে বসে যাবেন। একদম একটানা 9টা 10টা পর্যন্ত পড়াশোনা করবেন, তারপরে আপনি অন্য কোনো কাজে চলে গেলেন। হ্যাঁ, 9টা বাজলে 9টা বাজে অফিসে চলে গেলেন। তারপরে সারাদিন আর ইয়ে করার দরকার নাই, কাজ কর্ম করে আসা রাত্রেবেলা বাচ্চা থেকে ঘুমাই যাবেন। কিন্তু আপনারা
করেন কি উল্টাটা, সারাদিন কাজ করেন, বলেন যে রাত্রে দিয়ে পড়বো, রাত্রে এসে শরীর টায়ার্ড থাকে, মন টায়ার্ড থাকে, ঝামেলা থাকে, ভাল লাগে না। হ্যাঁ, এই জন্য আর পড়াশোনা হয় না। আপনারা পড়বেন কোন সময়? একদম ভোরবেলা, সকালবেলা ফজরের নামাজ পড়েই পড়তে বসবেন, বা সকালবেলা সূর্য ওঠার আগে 5টার সময় উঠে যাবেন, উঠা ফজরের নামাজ পড়বেন বা প্রার্থনা করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, 5:30টার ভিতরে পড়তে বসবেন, 5:30 থেকে 7:30, 8টা, 9টা, এই 3 ঘন্টা 4 ঘন্টাতে আপনি যে পড়াশোনাটা করতে পারবেন, 12 ঘন্টা পড়ালেখা করলেও আপনি সে পড়ালেখা করতে পারবেন না। তো এটা মাথায় রেখে ওভাবে প্রস্তুতি নেন, টেকনিক্যালি প্রস্তুতি নেন, স্মার্টলি প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনার একটা চাকরি হবে। আর আপনারা খুব ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, এই প্ল্যাটফর্মে থাকলে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো একটা জব খুব সহজে ইয়ে করতে পারবেন। শুধু আমাদের গাইডলাইন গুলো ফলো করবেন, নিয়মিত পরীক্ষা দিবেন, সবকিছু আপনার ইনশাল্লাহ হবে। তাহলে আজকে তাহলে শাকিল ভাই শেষ করে দিই, কি বলেন? আহ অনেকক্ষণ হয়ে গেল, রাত 11টা বেজে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা ইনবক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।